এশিয়ান গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে 3 নম্বর জায়গায় উঠে এলো ভারত। অপারেশন সিন্দুরের সাফল্যের পর ভারত যে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রভাবকে আরো বেশি করে জানান দেবে তা কিন্তু কাঙ্ক্ষিত ছিল। কিন্তু কালকে অফিসিয়ালি যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে ভারতের জায়গা কিন্তু 3 নম্বর জায়গায় তারা উঠে এসেছেন এবং ভারতকে মেজর পাওয়ার হিসাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। মেজর পাওয়ার কিভাবে ডিক্লেয়ার হয় এবং এর আন্তর্জাতিক প্রভাবটা কি, আজকে সব বিষয়ে আলোচনা করব। এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি যে পাকিস্তান এই র্যাঙ্কিং এ 16তম জায়গায় এসছে। ফলে বুঝতেই পারছেন পাকিস্তান যতই ভারতকে পারমাণবিক হামলা এবং হুঁশিয়ারি দিয়ে মানে ভয় দেখানোর চেষ্টা করুক, আসলে তারা যে ভারতের থেকে কয়েক যোজন দূরে আছে তা এই র্যাঙ্কিং কিন্তু প্রকাশ করে দিয়েছে। এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে লোই ইনস্টিটিউটের মাধ্যমে এবং লোই ইনস্টিটিউট জানিয়েছে এই মুহূর্তে বিশ্বের দুটি দেশ আমেরিকা এবং চীন তারা সুপার পাওয়ার, কারণ তারা 90-এর মধ্যে 83 এবং 73 এই পয়েন্ট পেয়েছে। যারা 10-এর উপরে থাকে র্যাঙ্কিং এ তাদেরকে এই মুহূর্তে বলা হয় মিডিল পাওয়ার। এবং এই র্যাঙ্কিং এ ভারতের পরবর্তী যদি তালিকাটা দেখেন দেখবেন জাপান আছে, অস্ট্রেলিয়া আছে এবং বিশ্বের বাকি একাধিক প্রভাবশালী রাষ্ট্রই আছে। এবং পাকিস্তানের বর্তমান অবস্থান কিন্তু 16, এবং যদি 10-এর কম আপনি পয়েন্ট পান তাহলে আপনাকে বলা হবে মাইনর পাওয়ার। এবার কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এই পয়েন্টটি হয় এবং এর ইম্প্যাক্টটা কি, দেখুন যে বিষয়গুলো প্রধান বিচার্য বিষয় হয় সেগুলো যদি আপনারাও বিশ্লেষণ করেন বুঝতে পারবেন যে ভারত কিভাবে নিজেদেরকে প্রতি মুহূর্তে ডেভেলপমেন্ট একটা স্টেজে নিয়ে যাচ্ছে। প্রথমত 8টা মেজর ডাইমেনশন থাকে। প্রথমে তাকে বলা হচ্ছে পাওয়ার রিসোর্সেস। এই পাওয়ার রিসোর্সের আন্ডারে আরো 4টে। প্রথম যেটি তাকে বলা ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি। এবার ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি যখন আমি বলছি আপনারা নিজেরাও জানেন ভারত কিন্তু একটা অনগোয়িং জিডিপি ওরিয়েন্টেড কান্ট্রি। অর্থাৎ ভারতের জিডিপি কালকে কোয়ার্টার 2-তে যে জিডিপি এসছে সেখানেও ভারত কিন্তু 8.2% হারে গ্রো করছে, সেটা কিন্তু দেখানো হয়েছে। অর্থাৎ ভারতের অর্থনীতি এতটাই সুগঠিত এবং ভারতের ইন্টারনাল মার্কেট এবং ইন্টারনাল যে কনজামশন তা এতটাই স্ট্রং যে কোনো অবস্থাতেই ভারতের ইকোনমিক্যাল যে সাস্টেনেবিলিটির জায়গায় তা কিন্তু ধাক্কা দেওয়ার জায়গায় আমেরিকার মতো রাষ্ট্র পৌঁছাতে পারলো না। সেকেন্ড যে পয়েন্ট তাহলে মিলিটারি ক্যাপাবিলিটি। এখানেই অপারেশন সিন্দুরের একটা ভূমিকা কিন্তু আছে। মিলিটারি ক্যাপাবিলিটি এই মুহূর্তে ভারত 3 নম্বর জায়গায় কিন্তু পৌঁছে গেছে, কারণ এতদিন অবধি ভারতের মিলিটারি যে ইনফ্রাস্ট্রাকচার তা কিন্তু সে অর্থে পরীক্ষিত ছিল না বর্তমান সময়। অতীতে ভারত বহুবার যুদ্ধে জিতেছে আপনারা জানেন, কিন্তু বর্তমান সময়ে ভারতের কাছে কি অস্ত্র আছে, ভারতের মিলিটারি পাওয়ার, এই পুরো বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হলেও প্র্যাকটিক্যাল ফিল্ডে তা কতটা সফল হতে পারে তা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু অপারেশন সিন্দুর পর্বে আমরা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিলাম, 11টি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার এবং বেস সম্পূর্ণ চুরমার করে দিয়েছি। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের একটা মিলিটারি বেসের একটা ক্ষতচিহ্ন করার ক্ষমতা কিন্তু হয়নি, কারণ আমাদের S-400 ডিফেন্স সিস্টেম, আকাশতীর ডিফেন্স সিস্টেম এবং সামগ্রিকভাবে আমাদের ডিফেন্স ফেসিলিটি এতটাই স্ট্রং যে তারা আমাদের উপরে হুলটা অবধি ফোটাতে পারেনি। ফলে আজকে এই যে ডাটা প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু আনএক্সপেক্টেড কিছু নেই, শুধুমাত্র এস্টাবলিশমেন্টগুলো হয়ে গেছে যে ভারত মিলিটারি ক্যাপাবিলিটিতে বিশ্বের বহু দেশকে কিন্তু টেক্কা দিয়ে দিয়েছে। তাকে এরপরে বলা হচ্ছে ফিউচার রিসোর্সেস। এই ফিউচার রিসোর্সেস পয়েন্টের মধ্যে ডেমোগ্রাফি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং একটি হলো ইনোভেশন। অনেকে আমাদের ভিডিওতেই লেখেন যে পাকিস্তানের মতো এক সন্ত্রাসবাদী রাষ্ট্রকে আমেরিকা বা ইউরোপের দেশগুলো এত কেন পাত্তা দেয়। আজকে দেখুন এই র্যাঙ্কিং এ ডেমোগ্রাফিকে ফিউচার রিসোর্সেস বলা হচ্ছে, অর্থাৎ আপনার সম্পদ হয়ে যাচ্ছে আপনার ভৌগোলিক অবস্থান, আপনার জনবিন্যাস, আপনার কালচারাল এক্সপেনশন, অনেক কিছু। ফলে পাকিস্তানের ভৌগোলিক অবস্থানটা এতটাই একটা ভালো এবং গুরুত্বপূর্ণ জায়গায় যে তার অ্যাডভান্টেজটা তারা নেয়। পাকিস্তানকে যদি কন্ট্রোল করা যায় আফগানিস্তান মিডল ইস্টকে কন্ট্রোল করা যাবে, চায়নাকে সার্ভিলেন্সের আওতায় রাখা যাবে এবং সাউথ ইস্ট এশিয়াকে পুরোটা কন্ট্রোলের জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং ভারতকে প্রেশার ক্রিয়েট করা যাবে। ফলে এই পাকিস্তানকে কিন্তু এই জন্যই এত পছন্দ আমেরিকানদের। ফলে আলটিমেটলি ডেমোগ্রাফিক্যাল যে সিচুয়েশন যদি দেখেন সেখানে ভারতও কিন্তু একটা স্ট্রংগেস্ট পজিশনে আছে, কারণ ভারতের 3 দিক কিন্তু জল, যা বিশ্বের খুব কম দেশেরই আছে। ফলে পাশাপাশি ইনোভেশনের দিকে ভারত যে পাকিস্তান কেন বিশ্বের অনেক দেশকে এগিয়ে অনেক দেশকে পিছনে ফেলে এগিয়ে গেছে তা কিন্তু আজকে পরীক্ষিত। আজকে তথ্য কিন্তু ঠিক সেটাই বলছে।
সেকেন্ড যে পয়েন্টের উপর গুরুত্ব দেওয়া হয় তাকে বলা হয় পাওয়ার ইনফ্লুয়েন্স, অর্থাৎ আপনার ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আন্তর্জাতিক স্তরকে ঠিক কতটা। প্রথমে যে ইনফ্লুয়েন্সের কথা বলা হয় তাকে বলা হয় ইকোনমিক্যাল রিলেশনশিপ। দেখুন এই মুহূর্তে ভারতে অ্যাপেলের মতো কোম্পানি হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে এসছে এবং বিশ্বের যত অ্যাপেলের ফোন প্রস্তুত হয় আইফোনের, তার 15%-এর বেশি ফোন কিন্তু এই মুহূর্তে ভারত থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে। একাধিক দেশ ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে এবং বিভিন্ন দেশের সঙ্গে আজকে ভারত প্রায় 150-এর কাছাকাছি দেশের সঙ্গে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবছে, যা কিন্তু এই ইন্ডেক্সে ভারতের অবস্থানকে আরো বেশি জোরদার করছে। সিকিউরিটি নেটওয়ার্ক, ভারতের গোয়েন্দা দপ্তর ভারতের সিআই এর থেকেও কিছু ক্ষেত্রে এগিয়ে যায় তা অনেকে মনে করেন, এবং ভারত কিন্তু সিকিউরিটি পারপাসে বিশ্বের অনেক দেশের থেকেও শক্তিশালী, তা কিন্তু আজকে বিশ্ব জুড়ে আলোচনার প্রধান অ্যাট্রাকশনের বিষয়। প্লাস কালচারাল ইনফ্লুয়েন্সকে দেখা হয়, টেক এবং ইনস্টিটিউশনাল পাওয়ারকে দেখা হয়, যেখানে ভারত ইতিমধ্যেই নিজের জায়গা কিন্তু সুদৃঢ় করেছে। ভারত কোন কোন সেকশনে ভালো করেছে, প্রথমে হলো মিলিটারি ক্যাপাবিলিটি। এই পার্টিকুলার বিষয়ে অপারেশনাল ক্যাপাবিলিটিকে অত্যন্ত ডিটেইলিং এ মেজার করা হয়েছে, মানে ভারতের অপারেশনাল স্ট্রেংথ ঠিক কতটা। দুটো জিনিস এখানে হয়, দেখুন কিছুদিন আগে আমি আরো একটা স্টোরি করেছিলাম যে ভারতের যে এয়ারফোর্স তা চায়নাকে ওভারটেক করেছে একটি র্যাঙ্কিংয়ে। এবং কেন এটি করলো, দেখুন আমার কাছে অনেক অস্ত্র থাকতে পারে কিন্তু ডাইভার্সিফাই আমি করিনি, শুধু এক ধরনের হেলিকপ্টারকে নিয়ে আমি ভাবছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এয়ারফোর্স আমার আছে, তার সেটা নয়। অপারেশনাল অ্যাক্টিভিটিতে ভারত কিছু ক্ষেত্রে চীনকেও বিট করেছে, কারণ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান কিন্তু 70-80% চীনের অস্ত্র ব্যবহার করেছে এবং চীনের PL-15 মিসাইল ভারতে ঢুকে মুখ থুবড়ে পড়েছে এবং ভারত সেই মিসাইলের টেকনোলজি এবং মেকানিজম রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেও কিন্তু ডিকোড করে ফেলেছে। ফলে শুধুমাত্র আমি অস্ত্র বানিয়ে যাচ্ছি কিন্তু টেস্টিং গ্রাউন্ডে আমি সেগুলোকে ইউজ করলাম না এবং বাস্তবের রঙ্গমঞ্চে যুদ্ধমঞ্চে আমার অস্ত্র মুখ থুবড়ে পড়ছে, তা কিন্তু একটা দেশের মিলিটারি পাওয়ারকে এস্টাবলিশ করে না। এখানে ভারত কিন্তু এই মিলিটারি ক্যাপাবিলিটি এবং তার যে অপারেশনাল ভ্যালু সেখানে অনেকটা এগিয়ে গেছে, অন্তত চীন এবং পাকিস্তানকে পিছনে ফেলে। প্লাস ইকোনমিক্যাল ক্যাপাবিলিটির যদি প্রশ্ন আপনারা দেখেন, স্ট্রং জিডিপি গ্রোথ, হায়ার এক্সপোর্ট, রাইজিং এনার্জি এবং রিসোর্স সিকিউরিটি, সমস্ত দিক থেকে ভারত কিন্তু আজকে এশিয়ায় অন্যতম সেরা পাওয়ারফুল ইম্প্যাক্টফুল একটি রাষ্ট্র, তা কিন্তু প্রকাশ হয়ে গেছে। এবং কালকে যে ডাটা সামনে এসছে তা নিঃসন্দেহে পৃথিবীর 3টে রাষ্ট্রকে তো খুশি করবেই না। 1 নম্বর বাংলাদেশ, 2 নম্বর পাকিস্তান এবং 3 নম্বর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। কারণ এই 3টে রাষ্ট্র, এবং তুরস্কের কথা আমি বললাম না বিকজ এশিয়ার পাওয়ার ইন্ডেক্সে তুরস্ক অন্তত আমার কাছে ম্যাটার করছে না, কারণ এরা অনেক কিছুতেই পিছিয়ে আছে। কিন্তু যারা প্রতি মুহূর্তে ভারতের বিরোধিতা করছে, যারা প্রতি মুহূর্তে ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, যারা প্রতি মুহূর্তে ভারতের থেকে এগিয়ে গেছে বলে আন্তর্জাতিক মঞ্চে দাবি করে, আজকে এই অফিসিয়াল ডাটা অন্তত তাদের মুখে চুনকালি পরানোর জন্য বা লাগানোর জন্য কিন্তু যথেষ্ট। যাই হোক, নিঃসন্দেহে ভালো একটি বার্তা। ভারত গ্লোবাল পাওয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জায়গায় আরো এক স্টেপ এগিয়ে গেল। ভারতের ইকোনমি, ভারতের মিলিটারি স্ট্রেংথ, ভারতের ইনোভেশন টেকনোলজি আগামী কয়েক দশকে যে সমস্ত কিছুকে ছাপিয়ে যেতে পারে, সেই বিশ্বাস ভারতীয় হিসাবে আমার মনে হয় সবাই করেন, আমরাও করি, এবং আজকে আন্তর্জাতিক মঞ্চও দেখুন ঠিক সে কথাটাই বলছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।